পড়ছিলাম তোমার সঙ্গে এক জনম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 10। জাকির মায়ের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ধূপধাপ শব্দ তোলে। লামহাও আর দেরি করে না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। জাকিরের বলা কথাগুলো এখনো কানে বাজছে। জবিদা মির্জা দুই ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? ঝগড়া করো কি নিয়ে তোমরা? শিরিন সুলতানা শাশুড়ি মাকে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আপনি ভুল শুনেছেন মা, ঝগড়া করি না। বড় বউ চিৎকার চেঁচামেচি করলো কেন? জাকির লামহার সঙ্গে কথা বলেছে বলে। সেসব বাদ দিন। নাজমা মির্জা আগের মতোই দাঁড়িয়ে আছেন। উনি কি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছেন? না, ঠিকই করেছেন। উনি ছেলের চাহনি দেখেছেন। ওই চাহনি অন্য কিছু বলে। বাইরে বের হওয়ার আগে কিভাবে রেগে তাকিয়েছিল ওনার দিকে। নিঃসন্দেহে লামহা অনেক সুন্দরী মেয়ে, যে কোনো ছেলের নজর আটকাবে ওর দিকে। লামহাকে জাকিরের সামনে আসতে দেওয়া যাবে না। জাকির যতদিন বাড়িতে আছে ততদিন লামহা নিজের রুম থেকে বের হবে না। হিমেলের রুমের সামনে এসে দাঁড়ান নাজমা মির্জা। দরজা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ধাক্কা দেন। ভেতর থেকে লামহার গলার স্বর ভেসে আসে, কে? আমি। দরজা খোলো। লামহা শোয়া থেকে উঠে ঘোমটা টেনে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। নাজমা মির্জা বাইরে দাঁড়িয়ে থেকেই গম্ভীর গলায় বলেন, জাকির যতদিন আছে বাড়িতে আছে তুমি রুম থেকে বের হবে না, ওর সামনে যাবে না। তোমার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হবে। লামহা মাথা নাড়ায়। নাজমা মির্জা আর কিছু না বলে নিজেদের রুমের দিকে আগান। লামহা আবার দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। বলা তো যায় না, জাকির এসে যদি রুমের ভেতর ঢুকে পড়ে। বিকেল 5টা। লামহা সোফায় বসে আছে কণার পাশে। ও এখন রুম থেকে বের হতে চায়নি। কণা এক প্রকার জোর করেই নিয়ে এসেছে। জাকির বাড়িতে না থাকায় লামহাও বেশি কিছু বলেনি। হিমেল বাড়ি থেকে যাওয়ার পর আর লামহার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। লামহাও করেনি। এমনিতেও লামহার ফোন নেই, বিয়ের আগেও ছিল না। কলেজে ভর্তি হওয়ার পর ফোন কিনে দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই তো বিয়ে দিয়ে দিয়েছে। শিশির সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফার দিকে এগিয়ে আসে। কণার দিকে তাকিয়ে বলে, এই কণা, যা আমার জন্য কফি নিয়ে আয়। কণা রেগে শিশিরের দিকে তাকায়। আঙুল তুলে বলে, একদম কোনা কোনা করবে না আমাকে। নাম ধরে ডাকতে পারলে ডাকবে, নয়তো ডাকার দরকার নেই। শিশির এগিয়ে এসে কণার আঙুলটা খপ করে ধরে বলে, আমাকে আঙুল দেখিয়ে কথা বলছিস? এখন এটা ভেঙে দিলে কি হবে? কণা শিশিরের হাত থেকে নিজের আঙুল টেনে ছাড়ানোর চেষ্টা করে বলে, আঙুল ছাড়ো আমার, নয়তো ভালো হবে না বলে দিলাম। না ছাড়লে কি করবি তুই? ছাড়ো। ছাড়বো না। তুই কোন সাহসে আমাকে আঙুল দেখালি? ছোট মামি, শিশির ভাইকে আমার আঙুল ছাড়তে বলো। শিশির ব্যঙ্গ করে বলে, কিছু হলেই মামি। নানু, তোমার নাতিকে আমার আঙুল ছাড়তে বলো। নানু, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। আঙুল দেখালি কেন? তুমি আমাকে কোনা বললে কেন? তোর নাম তো কোনাই। কিসের কোনা? কণা আমার নাম। ক না। আমিও সেটাই বলছি, কোনা। এ কোনা ও কোনা, 4 কোনা। কণার এখন হাত পা ছাড়িয়ে ভ্যাবা করে কাঁদতে ইচ্ছে করছে। এই বদ ছেলে সবসময় ওর সুন্দর নামটা বিকৃত করে রাখে। মাঝে মধ্যে তো কোলা ব্যাং বলেও ডাকে। লামহা চুপচাপ দুজনের দিকে তাকিয়ে আছে। জবেদা মির্জা দুজনের দিকে তাকিয়ে বলেন, শিশির, কণার আঙুল ছাড়। বদ খাচ্চুন্নি নাতনি আমাকে আঙুল দেখালো কেন? তুই ওকে উল্টাপাল্টা নামে ডাকিস কেন? উল্টাপাল্টা নাম রেখেছো কেন? ছাড় ওকে। আমার পা ধরে মাপ চাইতে বলো। কণা ছ্যাদ করে উঠে বলে, জীবনেও না। ও মামি, দেখো তোমার ছেলে কেমন করছে আমার সঙ্গে। কি বললে শয়তানি? তুমি শয়তান। শিশির কণার আঙুল ছেড়ে ওর ঘাড় ধরে শক্ত হাতে তারপর ধুমধাম করে দুটো লাগিয়ে দেয় পিঠে। কণা চিৎকার করে ওর মামিকে ডেকেছে। জবেদা মির্জা সোফা ছেড়ে উঠে দ্রুত এগিয়ে আসেন শিশিরের হাত থেকে কণাকে ছাড়ানোর জন্য। লামহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। শিশির চঞ্চল দুষ্টু প্রকৃতির, সেটা বুঝতে পেরেছিল, কিন্তু এতটা বজ্জাত সেটা বুঝতে পারেনি। নিজেই দোষ করলো, আবার নিজেই মারছে। কত বড় খচ্চর ভাবা যায়। শিরিন সুলতানা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফার দিতে দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, কণা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মায়ের দিকে তাকিয়ে কণাকে ছেড়ে বাইরের দিকে দৌড়ে এগিয়ে যায় শিশির। এখন আর 1 মিনিট এখানে থাকলে ওর পিঠেও ধুমধাম পড়বে কয়েকটা। দ্রুত পায়ে কণার কাছে এগিয়ে এসে ওকে ধরে বলেন, কি হয়েছে? তোমার বদ ছেলে মেরেছে আজকেও। সে যে আমাকে কোনা বলল তাতে তার দোষ নেই, আর আমি আঙুল তুলে কথা বলেছি বলে আমার দোষ হয়ে গেছে। সব সময় কোনা কানি 4 কোনা বলে ডাকবে, আর আমি কিছু বললেই দোষ। নেক্সট টাইম এমন কিছু করলে তোর আঙুল কেটে দেব। শিরিন সুলতানা কটমট করে ছোট ছেলের দিকে তাকান।
শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়ের খাওয়ার হাত থেকে বাঁচতে হলে এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো। মাগরিবের নামাজ আদায় করে লামহার রুমে আসেন শিরিন সুলতানা। লামহাকে কলেজে ভর্তি করাতে হবে। আগামীকাল ভর্তির জন্য আবেদন করতে নিয়ে যাবেন। দুজনের কথার মাঝে হঠাৎ জাকিরের গলার স্বর ভেসে আসে। লামহার নাম ধরে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসেন জাকির। লামহার শাশুড়ি আর কনার মুখ চাওচারি করে। এই লোক ওকে এভাবে ডাকছে কেন? লামহার ইচ্ছে করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে। ডাকতে ডাকতে রুমের ভেতরে প্রবেশ করে জাকির। নিজের হাতে থাকা ফোনটা লামহার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তোমার ফোন এসেছে। লামহা জোর করে গলা দিয়ে শব্দ বের করে মৃদু স্বরে বলে, কে? আমি চিনতে পারছি না। তোমার ভাইয়া বোধহয়। লামহা জাকিরের ফোনের দিকে তাকিয়ে আছে। ওর ভাইয়া জাকিরের ফোনে তো কল দেওয়ার মতো মানুষ না। কে কল করেছে? ধরো। লামহার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে ফোনটা হাতে নেয়। স্পিকারে দিয়ে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। হাই ডার্লিং, কেমন আছো? গলার স্বর আর কথা শুনে চমকে ওঠে লামহা। বাকি তিনজনে এমন কথা শুনে শকড। লামহার পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না। ফোন ধরে রাখা হাতটা কাঁপতে শুরু করেছে। ওপাশ থেকে আবার ভেসে আসে, ডার্লিং, কি করো? জামাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আসো? তোর জামাই তো আমার ভয়ে ফোনই বন্ধ কইরা রাখছে। তোর জামাইরে হাতের কাছে পাইলে কলিজাটাই না ছিড়মু আগে, তারপর বাকি হিসাব। এই জানোয়ার, জীবনে ভালো হবি না? লজ্জা শরম বলতে তোর মধ্যে কিছু নাই? এই নাম্বার কই পাইছস? নাম্বার কই পাইছি এইটা তো ভাবন লাগবো না। আমি ভালো হমু না, লজ্জা শরম নাই আমার মধ্যে। তোরে বিয়া কইরেই ভালো হইয়া যামু। আল্লাহর গজব পড়ব তোর উপর। গজব তোর জামাই আর তোর বাপ ভাইয়ের উপরে পড়ুক। হারামজাদি, আমি বাংলাদেশে নাই আর এই সুযোগে তোর বাপ ভাই তোরে বিয়া দেয়া দিছে। সাহস থাকলে আমি দেশে থাকতে, নয়তো দেশে ফিরলে বিয়া দিত। এই জঙ্গলি কুত্তা, ঘেউ ঘেউ করবি না একদম। তুই বাড়িতে এসে ঘেউ ঘেউ করবি, সেই অপেক্ষায় বসে থাকবে আমার বাপ ভাই। গুজব তো কম রাটাসনি। বারবার আমার নামে মিথ্যাচার করে বিয়ে ভেঙেছিস। ভরা বিয়ে বাড়িতে আমার পরিবারকে অপমানিত হতে হয়েছে তোর জন্য। তোর যন্ত্রণায় না আমি শান্তি পেয়েছি বাইরে বের হয়ে, আর না আমার পরিবারের কেউ পায়। শত শত মানুষের সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই। যেখানে আমাকে ছোঁয়ার মুরদ হয়নি তোর, সেখানে তুই তোর চামচাদের দিয়ে রটিয়েছিস তুই আমাকে। কুত্তা, তোর উপর আল্লাহর গজব পড়ব, ঠাডা পড়ব। শয়তান, মর তুই। আস্তে আস্তে এত উত্তেজিত হচ্ছ কেন ডার্লিং? ছুঁইতে পারি নাই তো কি হয়েছে? বলতে তো বাধা নেই। বলাতেই তো কাম হইয়া গেছিল। কিন্তু মাঝখানে ওই বুইরা এসে সব ঘাইটা দিছে। ভুজং ভাজং কইরা বড় ভাইয়ের কাছ থেকে ছুড়াইলাম, কিন্তু ছোট ভাই নিয়ে চইলা গেল। আমার পাখি হাতছাড়া হইয়া গেল। তোর জামাইয়ের কাছ থেকে দূরে থাকবি সব সময়। তোর শুধু আমি ছুব। তোর বাপ ভাইয়ের ব্যবস্থা আগে করি, তারপর তোরে নিয়ে আসবো। লামহা কিছু বলার আগেই জাকির বজ্র কণ্ঠে বলে, আয়, তোর কাছে দেওয়ার জন্যই তো বইসা আছি আমরা। পাখির ঠ্যাং তোর পেছন দিয়ে ভরে দেব, অসভ্য জানোয়ার কোথাকার। লামহার হাত থেকে থাবা দিয়ে ফোন নিয়ে নিজের হাতে নিয়ে গালাগালি করতে শুরু করে জাকির। জাকিরের ননস্টপ গালি শুনে কল কেটে দেয় কবির। জাকিরের গালি শুনে লামহার কান ঝাঝা করছে। বিড়বিড় করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়েছে। জাকির লামহার মুখের দিকে তাকায়। জাকিরের চাহনি দেখে লামহার শাশুড়ি মায়ের গা ঘেঁষে বসে। শিরিন সুলতানা কবিরের কথা শুনে থম মেরে গেছেন। জাকির রুম থেকে বেরিয়ে যায়। ও বেরিয়ে যেতেই লামহা ফোঁস করে শ্বাস ছাড়ে। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল। জাকির সোজা বাবা মায়ের রুমে প্রবেশ করে অনুমতি নিয়ে।